আলু দিয়ে নদীর পাঁচমিশালি মাছের ভাজা, রুই মাছের তেল রান্না চমৎকার স্বাদে। সব শেষে তিল নারিকেল বাটা দিয়ে হাতম্বল। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। এখন সকাল 9টা বাজে। বারান্দায় আসলাম বারান্দা ঝাড়ু দিতে। তো এখানে দেখি টবে একটা মাশরুম ফুটে আছে। এটা কি ধরনের মাশরুম চিনিও না, জানিও না। দেখতে মাশরুমের মতোই লাগছে। আপনারা যারা মাশরুম চিনেন তারা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন এই মাশরুমটা খাওয়া যাবে কিনা। প্রতিদিনের মতো আমাদের ঘরোয়া রান্না বান্না, খাওয়া দাওয়া এসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কিছুক্ষণ আগে বাজার থেকে বড় একটা রুই মাছ কাটিয়ে এনেছেন। মাছের পিসগুলো ভালো করে দেখে শুনে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ফ্রিজে রেখে দেব। আজ মাছ রান্না করব না, মাছের তেলটা রান্না করব। মাছের ওজন হলো 2 কেজি 800 গ্রাম। তো এখানে অনেকগুলো তেল আর অল্প একটু ডিমও আছে। এটা ভিন্নভাবে রান্না করব। বড় সাইজের একটা আলু কেটে ধুয়ে রেখেছিলাম। কুচানো পেঁয়াজ নিলাম, একটা টমেটো নিলাম। রান্না করব নদীর পাঁচমিশালি মাছ। এখন দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ। এবার সবকিছু হাত দিয়ে ভালো করে কষলিয়ে মেখে নেব। নদীর পাঁচমিশালি মাছগুলো আগেরই আনা ছিল। তো অর্ধেকটা ওই দিন রান্না করেছিলাম আর অর্ধেকটা আজকে রান্না করছি। সবকিছু ভালো করে মাখিয়ে নিয়ে এখন মাছগুলো দিয়ে দেব। পেঁয়াজ, টমেটো, আলু আগেই মাখিয়ে নিয়েছিলাম। মাছের সাথে তো আর এরকম করে মাখানো যাবে না। সরিষার তেল গরম হলে পেঁয়াজ ফোড়নে দিয়েছি। পেঁয়াজটা একটু বাদামি হলে মাখানো মাছগুলো দিয়ে দিলাম। এখানে আর জল দেব না। একটু উল্টিয়ে দিয়ে মাছগুলোকে ছড়িয়ে দেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে তাহলে আমার অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে লাইক এবং শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ঢাকা দিয়ে 10-12 মিনিট অল্প তাপে রান্না করেছিলাম। নিচ দিয়ে জল শুকিয়ে একেবারে টানা টানা হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে। 2-3টা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম। এভাবে উল্টিয়ে দিচ্ছি। ওপিঠটা একটু লালচে টাইপের হোক, তারপর নামাবো। আবারও ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করব। টমেটো দিয়ে মুসুরির ডাল রান্না করেছি। ফোড়নে দিয়েছি পেঁয়াজ। খুব সুন্দর মতো ডালও রান্না হয়ে গেল। কিছুক্ষণ পর নামাবো। ছোট্ট ময়না পাখিটার জন্য 2 পিস রুই মাছের পেটি ভেজে নিচ্ছি। ছোট করে টুকরো করে দিয়েছি। ও হয়তো সামান্য একটু খাবে, তারপরও 2-1টা ভাত মুখে দেয়। তো একটু মাছ দিয়ে দিলে ভালো লাগবে, তার জন্য একটু নরম নরম করে মাছগুলো ভেজে নিয়েছি। এখন রান্না করব মাছের তেল। ওই তেলেই কুচানো পেঁয়াজ দিচ্ছি বেশি করে। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু নরম করে ভেজে নেব। এখন দেব ধুয়ে কুচিয়ে রাখা কাঁচামরিচ, বরবটি আর টমেটো। অল্প কিছুক্ষণ এগুলি একটু ভেজে নেব। এবার দেব মাছের তেল। মাছের তেল, ফুলকো
আর অল্প একটু ডিম হয়েছে, এই ডিমটাও দিয়ে দিলাম। মাছটা একেবারেই তাজা। স্বাদ মতো লবণ দিয়েছি, ছোট চামচে 1.5 চামচ হলুদ দিয়েছি, 1 চা চামচ গুঁড়ো মরিচ দিলাম। নেড়ে চেড়ে সবকিছু ভালো করে মিশিয়ে দেব। এখানে 1 ফোঁটা জলও দেব না। অল্প তাপে রান্না করব, মাছের তেলেই তেলটা ভাজা হয়ে যাবে। এভাবে বেগুন দিয়েও মাছের তেল রান্না করা যায়, ওটাও খুবই চমৎকার হয়। তো ঘরে বেগুন নাই, তাই বরবটি দিয়েছি আর একটা টমেটো দিয়েছি। ঢাকা দিয়ে অল্প তাপে অনেকক্ষণ পর্যন্ত রান্না করব। এদিকে রসুন কাঁচামরিচ ফোড়নে দিয়ে কলমি শাক ভাজা করছি। শাকগুলোকে প্রথমে লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর মতো কলমি শাক ভাজা হয়ে গেছে, এখন নামাবো। এদিকে মাছের তেলটার কি অবস্থা দেখি, একটু নেড়ে চেড়ে দেই। মাছের তেল গলে একেবারে জলের মতো হয়ে গেছে। এই তেলেই পেঁয়াজ, বরবটি এবং মাছের ডিম খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে। অল্প একটু ডিম হয়ে যাওয়াতে তেল কম হয়েছে, না হলে আরো বেশি তেল হতো। আগে ভয়ে মাছের তেল খেতাম না, এখন খাই। মাছের তেল শরীরের জন্য অনেক উপকার। আমাদের ডক্টর জাহাঙ্গীর কবির স্যার বলেন, চর্বি খেলে চর্বি হয় এই কথাটা সত্য নয়। আর মাছের তেল তো শরীরের জন্য অনেক উপকারী। তবে চাষের মাছ না হয়ে যদি নদীর মাছ হয় তাহলে খুব ভালো। নদী বা সাগরের মাছের তেল হলে অনেক ভালো ওটা। মাছের তেলটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। একেবারে লালচে হয়ে সব ভাজা হয়ে গেছে। কি যে চমৎকার লাগবে মাছের তেল ভাজা গরম ভাতের সাথে খেতে। আমরা সবাই মাছের তেল খেতে খুবই পছন্দ করি। প্রথমেই মাছের তেল দিলাম। রিয়ার খাওয়া হয়ে গেছে। ও বলছে, মা মাছের তেলটা যে কি চমৎকার হয়েছে, খাওয়ার সময় বুঝতে পারবেন। অল্প একটু পার্থর জন্য রেখে দিয়ে আরটা আমরা নিয়ে নিলাম। কিছুক্ষণ আগে বাড়ি থেকে একটা ফোন আসছে, অনেকক্ষণ পর্যন্ত ওর সাথে কথা বলেছিলাম। আমাদের জমিতে যে ধান করেছে তার সাথে কথা বলেছি। ও বলছে, বৌদি ধান পেকে গেছে, আপনারা কবে আসবেন? তো আমি বলছি, বোন একটু চিন্তা ভাবনা করে দেখি কবে যাওয়া যায়। ও বলছে, তাহলে আপনাদের ধান ভাগ করে বস্তায় ঢুকিয়ে রেখে দেব। পরে চিন্তা করে দেখলাম কাঁচা ধান বস্তায় ঢুকিয়ে রাখলে ধানগুলো নষ্ট হয়ে যাবে। ইরি ধান, গরমের দিন নষ্ট হয়ে যাবে। যেভাবে হোক আমাদেরকে বাড়ি যেতে হবে। এখন কি করা যায়? উনি বলছেন, তাহলে আমি চলে যাই, তুমি পরে যাবে। আমি একবার গিয়ে ধানগুলো পুকুরে ভিজিয়ে রাখি। যেহেতু ধান সিদ্ধ করা লাগবে, তাই ধানগুলো ভিজিয়ে রাখলে চাউলও ভালো হবে। এদিকে রিয়াও আর বেশি দিন থাকবে না, আর 2-1 দিন পর রিয়াও চলে যাবে, ওর পরীক্ষা আগামীকাল। তো পরীক্ষা শেষে ও চলে যাবে, এরপরে আমিও বাড়ি যাব। তো ধানগুলো সিদ্ধ করে শুকাতে পারলেই চাউল করে ঢাকায় নিয়ে আসব। উনি খেয়ে বলছেন মাছের তেল আর শাক ভাজাটা দারুণ লাগছে খেতে। রিয়াও বলেছে সবগুলো তরকারি খুব ভালো হয়েছে। এদিকে আমার একটা ভুলের কারণে খাওয়ার ভিডিওটা আর হয় নাই। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে এখন অম্বল বানাতে চলে আসলাম। তো এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সাদা তিল। তিলগুলো একটু চেলে নিচ্ছি, এরপর ভালো করে ধুয়ে নেব এই ছাঁকনিতেই। শুকনো অবস্থায় একটু চেলে নিচ্ছি, যদি বালি থাকে তার জন্য। পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। এখন শুকনো কড়াইতে অল্প তাপে তিলগুলোকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ভেজে নেব। অনেকদিন পর আবার হাতম্বল বানাচ্ছি। এটাকে আমরা হাতম্বল বলি, যেহেতু হাতেই সবকিছু করি তার জন্য এটাকে হাতম্বল বলি।
তিলগুলো খুব সুন্দর মতো ভেজে নিয়েছি, পোড়া যেন না যায় সেটাও খেয়াল রেখে দারুণভাবে তিলগুলো ভেজে নিয়েছি। এখন নারিকেলটা ভেঙে নিচ্ছি। খারাপ না, কেনা নারিকেল ভালোই আছে। একটা নারিকেল 150 টাকা দিয়ে এনেছেন, প্রচুর দাম নারিকেলের। তারপরও মেয়েটা আসছে একটু হাত অম্বল বানিয়ে খাওয়াই। এইসব খাবার ওরা সবাই পছন্দ করে, কিন্তু ঝামেলার কারণে এসব করতে পারে না। তার উপর আবার এখন ছোট একটা বাচ্চা। কয়েকদিন আগে সৌরভবাবু খাগড়াছড়ি থেকে আসার সময় আমাদের জন্য হাফ কেজি তিল এনেছে। তিলগুলো খুবই সুন্দর। তো ওখান থেকে 1 কাপের মতো তিল ধুয়ে পরিষ্কার করে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি। অর্ধেকের বেশি নারিকেল কুড়িয়ে নিয়েছি, এখন পাটায় মিহি করে বেটে নেব। তিল নারিকেল মিহি করে বেটে নিলে অম্বলটাও দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। নারিকেল বাটা হয়ে গেছে, এখন তিল বেটে নেব। এই অম্বলটা আগামীকাল বানানোর কথা ছিল। হঠাৎ করেই উনি বাড়িতে চলে যাবেন সিদ্ধান্ত হলো, তার জন্য আজই একটু কষ্ট করে অম্বলটা বানিয়ে নিচ্ছি। উনি এই ধরনের খাবার খুবই পছন্দ করেন। মোট কথা আমরা সবাই এই খাবারগুলো খুব ভালোবাসি। ছোটকাল থেকে এসব খাবার খেয়ে আসছি। এখনকার দিনে ছেলে মেয়েরা আবার এইসব খাবার একটু পছন্দ হয়তো অনেকে কম করবে, কিন্তু আমরা খুব পছন্দ করতাম। এই অম্বল আমরা ভাত দিয়ে খেতাম ছোটবেলায়। আমার মা বছরে কতবার যে অম্বল বানাতেন। আমার মা তখন জামের দিয়ে অম্বল করতেন। তো নিজের গাছের জামের ছিল, ওটা দিয়ে। তো এখন আমি লেবু দিয়ে করছি, এলাচি লেবু। লেবুটাও খুব গ্রান, কাটার সাথে সাথে কি যে সুন্দর গ্রান বের হয়েছে। 2টা লেবু লাগবে না মনে হচ্ছে, অর্ধেকটা লেবু রেখে দিয়েছি আর 1.5টা দিয়ে দিলাম। এগুলি একটু কষ্ট করে চিপে চিপে রসটা বের করে নেব। আমাদের ব্লেন্ডারটা প্রায় নষ্ট হয়ে গেছে, না হয় তিল আর নারিকেল ব্লেন্ডারে করে নিলে খুব সহজেই অম্বলটা তৈরি করা যেত। তো তিল নারিকেল বাটতে একটু কষ্ট হয়েছে, কারণ কিছুক্ষণ আগে ভাত খেয়েছি। নিচে বসে বাটতে একটু কষ্ট হয়েছে। তবে প্রিয় মানুষদেরকে দারুণ একটা মুখরোচক খাবার খাওয়াবো, এটাই হলো আনন্দ। কিছুক্ষণ আগে সৌরভবাবু ফোন করেছে, ও বলছে পিসি তোমাদের বাসায় আসছি। আমি তো শুনে মহা খুশি। ছেলেটা কয়দিন আগে খাগড়াছড়ি থেকে আসার সময় পিসিমার জন্য তিল এনেছে। তো ওই তিল দিয়ে আজকে হাত অম্বল বানাচ্ছি, ওকে একটু স্বাদ দেখাতে পারবো। লেবুগুলো চিপে জলটা ছেঁকে নিয়েছি, বীজগুলো ফেলে দিলাম। এখন স্বাদ মতো গুড় মিশাবো। এই অম্বল গুড় ছাড়া ভালো হয় না। গুড় মেশালে গুড়ের যে একটা গ্রান আছে, তিলের গ্রান, নারিকেলের গ্রান, গুড়ের গ্রান, লেবুর গ্রান, সব মিলিয়ে অসাধারণ একটা গ্রান এবং স্বাদ হয়। এখন গুড়টাকেও জল দিয়ে গুলে একটু ছেঁকে নেব, তাহলে ওই দানা দানা ভাবগুলো আর থাকবে না, একবারেই মিশিয়ে দেওয়া যাবে। এভাবে করে গুড়টাকে একেবারে জলের সাথে মিশিয়ে দিয়েছি। এবার দেব ভাজা তিল বাটা আর নারিকেল বাটা। এই অম্বলটা যে কি চমৎকার হয়, আপনারা যারা কোনোদিন খান নাই, আমার উপর বিশ্বাস রেখে এ ধরনের একটা অম্বল বানিয়ে একবার খেয়ে দেখবেন। আমিও দেখেছি ছোটবেলায় 2-1টা অনুষ্ঠানে, আর মায়ের কাছে শুধু গল্প শুনেছি। আগের দিনে এরকম হাত অম্বল বানাতেন শেষ পাতে খাওয়ানোর জন্য, যেন সবাই তৃপ্তি মতো ভাত খেতে পারে। শেষ পাতে এরকম 1-2 চামচ হাত অম্বল হলে খাওয়া শেষে আরো একটু ভাত নিয়ে খাওয়া যায়। এখন স্বাদ মতো লবণ মেশালাম। তো আজ আমি অম্বলটা একটু পাতলা মতো করছি, কারণ আমরা শুধু শুধু খাবো, ভাত দিয়ে খাবো না, তার জন্য।
রিয়াকে 2 গ্লাস দিয়েছি, ও 1 গ্লাস খেয়েছে। তো আমি বলছি আরেকটু নেবে, ও বলছে মা কি চমৎকার হয়েছে, আপনাদের জন্য আছে, হবে? আমি বলছি হবে। তো ওকে আরো 1 গ্লাস দিয়েছি। ও বলছে খুবই চমৎকার হয়েছে মা, অনেক দিন পর খেলাম। আমাদের দুজনের জন্য 2 গ্লাসে নিচ্ছি। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আমাদের তৃপ্তিমতো হাতম্বল খাওয়া দেখতে থাকুন। এই সুযোগে আমি বলছি আপনাদের নামগুলো। গত 24 ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। প্রথমেই কমেন্টস করেছেন বনশ্রী চক্রবর্তী, কাবেরী ভৌমিক ময়মনসিংহ থেকে, মলি দাস, স্বপ্না মিদ্ধি, সীমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল, সুমন্তরা সেনাপতি, নির্মলা দেওরি, তানজিলা, অপর্ণা দাস, আসমা বেগম কানাডা থেকে, চন্দন মজুমদার, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, শিউলি দত্ত, মনিকা সাহা, রানু বেগম ইতালি থেকে, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, সুমিতা দে আসাম থেকে, শর্মিষ্ঠা দাস, অমল ঘোষ বাংলাদেশ থেকে, ইতালি সিংহ, রুমা সেনগুপ্ত কলকাতা থেকে, উমা রবি দাস ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে, বর্ণালী দত্ত, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, সঞ্জয় নারায়ণ রয়, এন ঘোষ কলকাতা থেকে, লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, সোমাশ্রী বার্সেলোনা স্পেন থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, অন্বেষা মমজয় ঢাকা থেকে, মাখন চন্দ্র ঢাকা থেকে, তনুশ্রী রয় সোনাগাজী থেকে, নরেশ শীল ঢাকা থেকে, মমতা রয় মাইজদি থেকে। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে এটাও বলছি, আজকের হাতম্বলটা এত যে চমৎকার হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে যেন প্রাণটা জুড়িয়ে গেছে। আমার কষ্ট সার্থক হলো। আমার ছোট্ট নাতনি প্রত্যুষা, ওকে দেখাচ্ছি অম্বলটা, যদিও ও খেতে পারবে না এসব। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।